হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর রোয়াল্ড ডালের লেখা টেলস অফ চাইল্ডহুড এই গল্পটি আমরা পড়ব। ক্লাস শুরু করার আগে এই চ্যানেলে যারা প্রথম এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো চলো আজ আমরা ক্লাস শুরু করি। তো রোয়াল্ড ডালের টেলস অফ চাইল্ডহুড পড়ার আগে অথার বা লেখক রোয়াল্ড ডাল সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। দেখো, রোয়াল্ড ডাল ওয়াজ এ ব্রিটিশ নোভেলিস্ট, পোয়েট, শর্ট স্টোরি রাইটার, ফাইটার পাইলট অ্যান্ড এ স্ক্রিন রাইটার। অর্থাৎ রোয়াল্ড ডাল ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, ছোট গল্পের লেখক, কবি, ফাইটার পাইলট। অর্থাৎ ফাইটার পাইলট মানে হলো যিনি যুদ্ধ বিমান চালান, তাকে বলা হয় ফাইটার পাইলট। অ্যান্ড স্ক্রিন রাইটার, স্ক্রিন রাইটার মানে চিত্রনাট্যকার। চিত্রনাট্যকার কাকে বলে? সিনেমার গল্প লিখেন, তাকে বলা হয় স্ক্রিন রাইটার। এই হেরল্ড ডাল 1940-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি বেশ বিখ্যাত হয়ে ওঠেন। কী জন্য বিখ্যাত হয়ে ওঠেন? না, তিনি ছোটদের জন্য এবং বড়দের জন্য উভয়ের জন্যই লেখালেখি বিখ্যাত হয়ে ওঠেন। এবং সেই সময়ে তার কিছু বই, যেগুলো সেই সময় বেস্ট সেলিং হিসাবে খ্যাতি লাভ করেছিল। আর তিনি যে সমস্ত বই লিখেছিলেন সেই বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বই হলো জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, দ্য উইচেস এবং জর্জেস মার্ভেলাস মেডিসিন। এর মধ্যে কয়েকটি তার যে বই, কয়েকটি গল্প, সেই গল্পগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে সিনেমাও তৈরি করা হয়েছে। তোমরা পারলে সেই সিনেমাগুলি দেখে নিতে পারো। আমাদের যে এই বর্তমান যে টেক্সট, এটি একটি অটোবায়োগ্রাফি। এটি রোয়াল্ড ডালে তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে তিনি লিখেছেন গল্প। সেই অটোবায়োগ্রাফির নাম হলো বয় টেলস অফ চাইল্ডহুড। তো আজকের পড়াতে আমরা পুরো গল্পটি একবারে পড়ে নেব। চলো আজকে আমরা গল্পটি লাইন বাই লাইন পড়ি, তার বাংলা মানে করি এবং তার কিছু এক্সপ্লেনেশন জানার চেষ্টা করি। তো তোমরা প্রথমে এই বই খুলো, দেখো। মাই ফাদার হেরল্ড ডাল ওয়াজ এ নরওয়েজিয়ান হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো কল সাফসবর্গ। আমার বাবা হেরল্ড ডাল ওয়াজ এ নরওয়েজিয়ান। আমার বাবা হেরল্ড ডাল ছিলেন একজন নরওয়েজিয়ান। তো নরওয়েজিয়ান কাকে বলে? নরওয়েজিয়ান হলেন একজন ব্যক্তি হু লিভস ইন নরওয়ে বা দ্য সিটিজেন অফ নরওয়ে। অর্থাৎ নরওয়ের যিনি অধিবাসী তাকে বলা হয় নরওয়েজিয়ান। যেমন আমরা ইন্ডিয়ার বাসিন্দা বা ইন্ডিয়ার অধিবাসী, আমাদেরকে বলা হয় ইন্ডিয়ান। হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো কল সাফসবর্গ। তিনি অসলোর কাছে একটা ছোট্ট শহর সাফসবর্গ থেকে এসেছিলেন। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু, ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট। তিনি ছিলেন একজন ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, অর্থাৎ একজন মোটামুটি সমৃদ্ধশালী ব্যবসায়ী। প্রসপারাস কথাটির মানে হলো সমৃদ্ধশালী। হু ওন এ স্টোর ইন সাফসবর্গ, তার একটা সাফসবর্গের কাছে একটা দোকান ছিল। অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়্যার। এবং সেই দোকানে তিনি সব কিছুই ব্যবসা করতেন, ফ্রম চিজ টু চিকেন ওয়্যার, পনির থেকে চিকেন ওয়্যার। এখানে চিকেন ওয়্যার কি না, চিকেন ওয়্যার কথাটির মানে হলো মুরগির রাখার জন্য যে খাঁচা তৈরি করা হয়, সেই খাঁচায় ব্যবহৃত সূক্ষ্ম তার বা জাল। হি ট্রেডেড অ্যাবাউট জাস্ট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়্যার। তিনি চিজ টু চিকেন ওয়্যার, পনির থেকে মুরগি রাখার খাঁচার জাল পর্যন্ত বিক্রি করতেন। চিজ টু চিকেন ওয়্যার এইটা একটা ফ্রেজ। এটার মানে হলো ক্ষুদ্র জিনিস থেকে বৃহৎ জিনিস বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। আমাদের বাংলাতেও যেমন ব্যবহার করা হয় হিরে থেকে জিরে, সে একই রকমের একটা ফ্রেজ এটা। মাই ফাদার হ্যাজ লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। আমার বাবা তার একটা হাত হারিয়েছিলেন যখন তার বয়স ছিল 14 বছর। বাট হ্যাড বিকাম এ সাকসেসফুল শিপ ব্রোকার। কিন্তু তিনি একজন সফল জাহাজের ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। দেখো, শিপ ব্রোকার কথাটির মানে কি, পরের লাইনে তোমাদের লেখা আছে, এ শিপ ব্রোকার ইজ এ পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস টু দ্য পোর্ট। অর্থাৎ একজন শিপ ব্রোকার হলেন সেই ব্যক্তি যিনি জাহাজ যখন বন্দরে এসে হাজির হয়, সেই জাহাজে প্রয়োজনীয় যা কিছু জিনিস লাগে সেই সমস্ত জিনিস যিনি সরবরাহ করেন তিনি হলেন শিপ ব্রোকার। কী কী জিনিস তিনি সরবরাহ করেন? ফুয়েল অ্যান্ড ফুড, খাবার এবং জ্বালানি, রোপস অ্যান্ড পেইন্ট, দড়ি থেকে রং, সপ অ্যান্ড টাওয়েল, সাবান এবং তোয়ালে, হ্যামার্স অ্যান্ড নেল, হাতুড়ি এবং পেরেক, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস, এবং আরও হাজার হাজার ছোটো ছোটো জিনিস। এক কথায় তিনি জাহাজের প্রয়োজনীয় ছোট জিনিস থেকে বড় জিনিস সব কিছুই তাকে সরবরাহ করতেন। এ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনরমাস শপকিপার ফর শিপস। একজন শিপ ব্রোকার হলেন এক
জাহাজের জন্য একজন বড় দোকানদার। এনরমাস কথাটির অর্থ হলো বিশাল, এ হিউজ বা লার্জ। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম হি সাপ্লাইজ টু দেম ইজ দ্য ফুয়েল অন হুইচ দ্য শিপস ইঞ্জিন রান। আর সবথেকে বেশি যে জিনিসটা সরবরাহ করতেন সেটা হলো জ্বালানি, যেটা দিয়ে জাহাজের ইঞ্জিন চলতো। ইন দোজ ডেজ অনলি কোল, আর তখনকার দিনে জ্বালানি বলতে ছিল কেবলমাত্র কয়লা। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। তিনি সাউথ ওয়েলসের কাছে কার্ডিফে একটা শিপ ব্রোকিং ফার্ম স্থাপন করেন বা নির্মাণ করেন। তারপরে দেখো, মাই ফাদার মেট মাই মাদার সোফি ম্যাকডেলান হেসেলবার্গ ডিউরিং দ্য সামার অফ 1911। আমার বাবা আমার মা সোফি ম্যাকডেলান হেসেলবার্গের সাথে 1911 সালের গ্রীষ্মে দেখা করেন বা সাক্ষাৎ করেন। অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার, এবং খুব শীঘ্রই তারা বিবাহ করেন। ইন 1918 when I was 2 we all moved into an imposing country mansion beside the Redir about 8 miles north of Cardiff। 1918 সাল, যখন আমার বয়স মাত্র 2 বছর, উই অল মুভড ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানশন, আমরা সবাই একটা বেশ সুউচ্চ গ্রামীণ অট্টালিকা গিয়ে উঠেছিলাম। কোথায় না, বিসাইড দ্য ভিলেজ অফ রাডির অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ। কার্ডিফের 8 মাইল উত্তরে রাডিরের কাছে একটা গ্রামে। আই রিমেম্বার ইট অ্যাজ এ মাইটি হাউস, আমার এটাকে মনে পড়ে বেশ সুউচ্চ একটা বাড়ি হিসাবে। উইথ টারেটস অন ইটস রুফ, এই বাড়িটার উপরে অনেক চিমনি ছিল বা গম্বুজ ছিল। অ্যান্ড ম্যাজেস্টিক লনস অ্যান্ড টেরাস অল অ্যারাউন্ড ইট, এবং এটাতে ম্যাজেস্টিক লন মানে একটা চমৎকার একটা উঠোন ছিল, লন মানে উঠোন। অ্যান্ড টেরাস অল অ্যারাউন্ড ইট, অ্যান্ড টেরাস মানে হলো বাঁধানো চত্বর বা বাঁধানো উঠোন। ওই লন আর টেরাস প্রায় একই রকম বলতে পারো। মানে এই বাড়িটার উপরে চিমনি ছিল, ছাদের উপরে 4-5টা বেশ জাঁকজমকভাবে একটা উঠোন ছিল, এবং তারপরেও একটা বাঁধানো বেশ চত্বর ছিল। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড, সেখানে ছিল অনেক একর কৃষিজমি এবং বনভূমি। অ্যান্ড এ নাম্বার অফ কটেজেস ফর দ্য স্টাফ, এবং কর্মচারীদের জন্য অনেকগুলি কুটির ছিল। ভেরি সুন দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ, খুব শীঘ্রই দ্য মিডোজ মানে হলো তৃণভূমি বা ঘাসে ঢাকা জমি। ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ, এই তৃণভূমিগুলো দুধ দেওয়া গরুতে বা দুধের গরুতে পূর্ণ হয়ে উঠল। অ্যান্ড দ্য স্টাইজ ওয়ার ফুল অফ পিগস, স্টাইজ মানে হলো শূকরের খোয়ার, তাহলে দ্য স্টাইজ ওয়ার ফুল অফ পিগস অর্থাৎ শূকরের খোয়ারগুলো শূকরে পূর্ণ হয়ে উঠল। অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স, চিকেন রান মানে হলো যেখানে মুরগি রাখার জায়গা, তাহলে মুরগি রাখার জায়গাগুলি মুরগি ছানাতে পূর্ণ হয়ে উঠল। দেয়ার ওয়ার সেভারাল হর্সেস ফর পুলিং দ্য প্লাউজ অ্যান্ড দ্য হে ওয়াগন, দেয়ার ওয়ার সেভারাল হর্সেস, সেভারাল মানে অনেকগুলি ঘোড়া ছিল। কী জন্য ছিল না, ফর পুলিং দ্য প্লাউজ লাঙল টানার জন্য ঘোড়া ছিল। অ্যান্ড পুলিং দ্য হে ওয়াগনস, হে মানে খড় আর ওয়াগনস মানে গাড়ি, তাহলে খড়ের গাড়ি টানার জন্যও ঘোড়া ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লাউম্যান, লাঙল দেওয়ার জন্য একজন লোক ছিল। অ্যান্ড এ কাউম্যান, এবং গরুগুলি দেখাশোনা করার জন্য একজন লোক ছিল। অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স, এবং দুজোড়া মালি ছিল, গার্ডেনার মানে হলো মালি। অ্যান্ড অল ম্যানার্স অফ সার্ভ্যান্ট ইন দ্য হাউস ইটসেলফ, এবং এই বাড়িতে সমস্ত রকমের চাকর বাকর ছিল সমস্ত রকমের কাজ করার জন্য। এরপরে দেখো আমরা সেকেন্ড পার্টে যাব। ইন 1920 when I was still only 3, my mother eldest child, my own sister Astri, died from appendicitis। 1920 সালে যখন আমার বয়স মাত্র 3 বছর, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, দেখো এল্ডেস্ট, এই এল্ডেস্ট ওয়ার্ডটা কিন্তু এখানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, অর্থাৎ আমার মায়ের সব থেকে বড় সন্তান। মাই ওন সিস্টার আস্ত্রী, আমার নিজের বোন আস্ত্রী, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস রোগে মারা যায়। সি ওয়াজ 7 years old হোয়েন সি ডায়েড, আর সে যখন মারা যায় তখন তার বয়স ছিল 7 বছর। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। ফার অ্যান্ড অ্যাওয়ে একটা ফ্রেজ, এই ফ্রেজটার মানে হলো যাই হোক, আস্ত্রী হলো আমার বাবার খুব প্রিয়। হি অ্যাডোর্ড হার, অ্যাডোর মানে হলো ভালোবাসা, তাহলে হি অ্যাডোর্ড হার, তিনি তাকে ভালোবাসতেন। বিয়ন্ড মেজার মানে অপরিসীম ভালোবাসতেন। অ্যান্ড হার সাডেন ডেথ, এবং তার এই হঠাৎ মৃত্যু, সাডেন মানে হঠাৎ, তার এই হঠাৎ মৃত্যু লেফট হিম লিটারালি স্পিচলেস, এবং তাকে নির্বাক করে দিয়েছিল, অর্থাৎ তিনি বাকরুদ্ধ হয়ে গেছিলেন ফর ডেজ আফটারওয়ার্ডস, পরবর্তী দিনগুলিতে।
He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. He was so overwhelmed, অর্থাৎ ওভারহেলমড মানে হলো বিহল হয়ে যাওয়া, অর্থাৎ তিনি শোকে এতটাই বিহল হয়ে গিয়েছিলেন যে হয়নি হিমসেলফ মানে তিনি আক্রান্ত হওয়া, উইথ নিউমোনিয়া তিনি নিজে যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন, এ মান্থ অর সো আফটারওয়ার্ডস এক মাস বা তার পরে, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডায়েড, আর তিনি নিজে কোনো যত্ন নেননি বা তিনি বাঁচেন বা মারা যান সেই বিষয়ে তার কোনো চিন্তা ছিল না। তারপরে দেখো, ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, যদি সেই সময় তাদের কাছে পেনিসিলিন থাকতো, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ এ থ্রেট, তাহলে তাদের কাছে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই কিন্তু এত ভয়ঙ্কর হয়ে উঠতো না। থ্রেট মানে বিপদ। তাহলে পেনিসিলিন, পেনিসিলিন কি না, পেনিসিলিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ। তাহলে সেই সময় যদি পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক ঔষধ তাদের কাছে থাকতো, তাহলে কিন্তু নিউমোনিয়া এত ভয়ঙ্কর হয়ে উঠতে পারতো না। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। তাহলে সেই সময় অ্যান্টিবায়োটিক না থাকার কারণে নিউমোনিয়া একটা খুব ভয়ঙ্কর রোগ হয়ে উঠেছিল। ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে হলো ভয়ঙ্কর। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, দ্য পেশেন্ট মানে হলো রোগী, হ্যাড টু ফাইট মানে লড়াই করতে হতো, টু সারভাইভ বেঁচে থাকার জন্য। তাহলে এই নিউমোনিয়ায় যদি কোনো রোগী আক্রান্ত হয়, তাহলে তার বেঁচে থাকার জন্য তাকে যথেষ্ট পরিমাণ লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আর আমার বাবা লড়াই করতে অস্বীকার করেছিলেন। রিফিউজ মানে হলো অস্বীকার করা। হি ওয়াজ থিঙ্কিং, আই এম কোয়াইট শিওর, অফ হিজ বেলাভেড ডটার, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি তার মেয়ের কথা ভাবছিলেন। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং তিনি চাইছিলেন যে তার সাথে স্বর্গে যোগ দিতে। সো হি ডায়েড, আর সেই জন্যই তিনি মারা যান। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তার 57 বছর বয়স হয়েছিল। মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস, এখন আমার মা এক সপ্তাহের ব্যবধানে তার একজন সন্তানকে হারালেন বা তার কন্যাকে হারালেন এবং তার স্বামীকে হারালেন। হিয়ার সি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেম অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আর হঠাৎ করে এখন যেন তাকে সমস্ত সমস্যা এবং দায়িত্বের সম্মুখীন হতে হলো। এ দেখো, গ্রেভেস্ট, গ্রেভ মানে ভয়ঙ্কর, আর প্রবলেম মানে সমস্যা। তাহলে ভয়ঙ্কর সমস্যা মানে খুবই গভীর সমস্যা বলতে পারো। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এই রেসপন্সিবিলিটি কথাটির অর্থ হলো দায়িত্ব। সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, তাকে 5 জন ছেলেমেয়েকে দেখাশোনা করতে হতো। সি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ড অফ। হি সোল্ড দ্য বিগ হাউস, বিগ হাউস বলতে কোন হাউস না, সেই যে র্যাডিনের কাছে যে একটা বাড়ি, গ্রামের বাড়ি ছিল, দ্য বিগ কান্ট্রি ম্যানশন, সেই হিউজ বা বিগ বা ইম্পোজিং যে কান্ট্রি ম্যানশনের কথা বলা আছে, সেই বাড়িটা তিনি বিক্রি করে দিলেন। অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ড অফ, এবং তারা ল্যান্ড অফ থেকে কয়েক মাইল দূরে ছোট একটা বাড়িতে স্থানান্তরিত হলেন। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, আর এই যে বাড়িটায় তারা শিফট করলেন অর্থাৎ স্থানান্তরিত হলেন, সেই বাড়িটাকে বলা হতো কাম্বারল্যান্ড লজ। অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান এ প্লিজেন্ট মিডিয়াম সাইজ সাবারবান ভিলা, এবং এটা একটা মাঝারি সাইজের সাবারবান, সাবারবান বলতে কি বোঝায় না, মফস্বল শহর, মানে পুরোপুরি শহরও নয় আবার পুরোপুরি গ্রামও নয়, সেই জায়গাগুলোকে বলা হয় সাব আরবান। সো ইট ওয়াজ ইন ল্যান্ড অফ 2 years later when I was 6 years old that I went to my first school, আর এই ল্যান্ড অফে 2 বছর পর যখন আমার বয়স 6 বছর, তখন আমি আমার প্রথম স্কুলে গিয়েছিলাম। আমরা টেলস অফ চাইল্ডহুড এই গল্পের পার্ট 2 এইমাত্র শেষ করলাম। এখন আমরা শুরু করছি পার্ট 3। তো তোমরা পরের পাতায় এসো, দেখো আমি পড়ছি, তোমরা বইগুলি তোমাদের ফলো করো। দ্য স্কুল ওয়াজ এ কিন্ডার গার্ডেন রান বাই 2 sisters, এই স্কুলটি ছিল একটা কিন্ডার গার্ডেন স্কুল,
কোন স্কুল? না যে স্কুলে রোয়াল্ড ডাল ল্যান্ড অফে এসে ভর্তি হয়েছিলেন সেই স্কুলটি ছিল একটা কিন্ডারগার্টেন স্কুল। কিন্ডারগার্টেন স্কুল কি? না কিন্ডারগার্টেন হলো এক ধরনের স্কুল যে স্কুলে বাচ্চাদেরকে খেলার ছলে পড়াশোনা শেখানো হয়, সেগুলিকে বলে কিন্ডারগার্টেন স্কুল। সেটা বর্তমান সময়ে যে নার্সারি স্কুল বলি আমরা, সেই রকম ধরনের একটি স্কুল। দ্য স্কুল ওয়াজ এ কিন্ডারগার্টেন রান বাই টু সিস্টার্স। আর এই স্কুলটি দুজন বোন চালাতেন। কে কে? মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার। তারা হলেন মিসেস করফিল্ড এবং মিস টাকার। অ্যান্ড ইট ওয়াজ কল্ড এলম ট্রি হাউস। আর এই স্কুলটাকে বলা হতো এলম ট্রি হাউস। It is astonishing how the little one remembers about one's life before the age of 7 or 8. দেখো, ইট ইজ অ্যাস্ট্রোনাইজিং মানে হলো এটা খুবই আশ্চর্যজনক বা বিস্ময়কর। হাউ লিটল ওয়ান্স রিমেম্বার অ্যাবাউট ওয়ান্স লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। না কীভাবে একটা বাচ্চা বা একজন বাচ্চা তার জীবনের ঘটনাগুলো মনে রাখতে পারে, যে ঘটনাগুলো তার 7 বা 8 বছর বয়সের আগে ঘটেছে। I can tell you all sorts of things that happened to me from 8 onwards. আর আমি তোমাদেরকে বলতে পারবো বা বলতে পারি আমার জীবনে 8 বছর বা তার পরবর্তী ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটেছে সেইগুলি সম্বন্ধে। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট। আর খুব কম সংখ্যক ঘটনা আমার 7 বছর বয়সের আগে বা 8 বছর বয়সের আগে যে ঘটনা ঘটেছে সেগুলো সম্বন্ধে খুব কমই আমি বলতে পারবো। আই ওয়েন্ট ফর এ হোল ইয়ার টু এলম ট্রি হাউস। আমি একটা পুরো বছর এলম ট্রি হাউসে গিয়েছিলাম। বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক। কিন্তু আমি মনে করতে পারি না যে আমার যে শ্রেণীকক্ষ বা ক্লাসরুমগুলো কেমন ছিল। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার। এমনকি আমি মিসেস করফিল্ড এবং মিস টাকারের মুখের যে ছবি, সেই ছবিটাও মনে করতে পারি না। অলদো আই এম শিওর, অলদো মানে যদিও, আই এম শিওর আমি নিশ্চিত, দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, তারা বেশ মিষ্টি এবং হাসি খুশি ছিলেন। I do have a blurred memory of sitting on the stairs and trying over and again to tie one of my shoelaces. I have a blurred memory. Blurred, BLURRED, blurred মানে হলো অস্পষ্ট বা ঝাপসা। তাহলে আমার একটা অস্পষ্ট স্মৃতি মনে পড়ে বা একটা স্মৃতি আছে। কিসের স্মৃতি? না সিটিং অন দ্য স্টেয়ার্স, সিঁড়িতে বসে, অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেন টু টাই ওয়ান অফ মাই শুলেসেস। সিঁড়িতে বসে বারবার আমার একটা জুতোর ফিতে বাঁধার চেষ্টা করছি। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ স্কুল ইটসেলফ। আর এটুকুই হলো সব কিছু যেটা স্কুল থেকে এতদিন পরে এসেও আমার মনে পড়ে। দেখো, অন দ্য আদার হ্যান্ড আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নিজ আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল। অন্যদিকে আই ক্যান রিমেম্বার আমি মনে করতে পারি ভেরি ক্লিয়ারলি খুব স্পষ্টভাবে দ্য জার্নিজ মানে যাতায়াত বা ভ্রমণ বলতে পারো, অর্থাৎ স্কুলে যাওয়া এবং আসা, এই ঘটনাগুলো আমার মনে কিন্তু খুব স্পষ্টভাবে মনে আছে। বিকজ কারণ কেন মনে আছে না দে ওয়ার সো ট্রেমেন্ডাসলি এক্সাইটিং। দেখো, ট্রেমেন্ডাসলি মানে প্রচণ্ড রকম। তাহলে এই যে স্কুল যাওয়া এবং স্কুল থেকে আসা, এই ঘটনাগুলো ছিল প্রচণ্ড রকম এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্ট এ 6-year-old বয় অ্যান্ড ইট স্টিক্স। গ্রেট এক্সাইটমেন্ট আর দুর্দান্ত উত্তেজনা, প্রবাবলি দ্য অনলি থিং। আর আমার মনে হয় যে এই দুর্দান্ত উত্তেজনাটাই হচ্ছে একমাত্র জিনিস, সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত একমাত্র জিনিস দ্যাট রিয়েলি ইন্টারেস্ট এ 6-year-old বয়, যেটা একটা 6 বছর বয়সের বালককে একটু আনন্দ দেয় বা তার মধ্যে আগ্রহ সৃষ্টি করে। অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং এর ফলে তার 6 বছর বয়সের ওই স্মৃতিগুলোও কিন্তু তার মনে আটকে যায়। তাহলে দেখো, লেখক আগে বলেছে যে এটা খুবই বিস্ময়কর ঘটনা যে একজন বাচ্চা ছেলে 7 বছর বা 8 বছর বয়সের আগের ঘটনা কি করে মনে রাখতে পারে। আর এখানে তিনি কি বললেন যে সেই যে স্কুল যাওয়ার ঘটনাগুলো, সেই ঘটনাগুলো চূড়ান্ত বা দুর্দান্ত উত্তেজনাপূর্ণ ছিল বা খুব মজাদার ছিল, এই জন্যই তারকে সেগুলো খুব আগ্রহ দিত এবং তার সেগুলি মনে গেঁথে যেত। ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। অথার বলেছেন যে আমার ক্ষেত্রে এই যে উত্তেজনাগুলো ছিল
বা এই যে আনন্দগুলো ছিল, এটা ছিল আমার ওই ট্রাইসাইকেল অর্থাৎ 3 চাকার সাইকেলকে কেন্দ্র করে। আই রোড টু স্কুল অন ইট এভরিডে। আমি প্রতিদিন এটাতে চড়ে স্কুলে যেতাম উইথ মাই এল্ডেস্ট সিস্টার রাইডিং অন হার্স। আমার দিদির সাথে যেতাম, যে তার ট্রাইসাইকেলে চড়ে স্কুলে যেত। নো গ্রোন আপস কেম উইথ আপ। আর আমাদের সাথে কোনো বড়রা কেউ আসতো না। I can remember oh so vividly how the two of us used to go racing at enormous speed down the middle of the road, and then, most glorious of all, when we came to a corner, we would lean to one side and take it on two wheels. অর্থাৎ কি বলছে দেখো, বলছে যে আমি স্পষ্টভাবে মনে আছে যে টু অফ আস, আমরা দুজন ইউজ টু গো রেসিং অ্যাট এনর্মাস স্পিড, আমরা প্রচণ্ড গতিতে সাইকেল চালিয়ে যেতাম ডাউন দ্য মিডল অফ দ্য রোড, একদম রাস্তার মাঝখান দিয়ে যেতাম। অ্যান্ড দেন, এবং তারপর কি হতো না, মোস্ট গ্লোরিয়াস মানে সব থেকে গর্বের বিষয় বা সব থেকে গৌরবময় বিষয় হতো যেটা, হোয়েন উই কেম টু এ কর্নার, যখন আমরা একটা কোনা বা বাঁকের কাছে আসতাম, উই উড লিন টু ওয়ান সাইড, আমরা লিন মানে হেলে যাওয়া, অর্থাৎ আমরা ওই সাইকেলটার একদিকে হেলে যেতাম। অ্যান্ড টেক ইট অন টু হুইলস, আর ওই হেলে যাওয়ার ফলে সাইকেলটাকে আমরা 2 চাকায় চালাতাম। অ্যাকচুয়ালি সাইকেলটা ছিল ট্রাইসাইকেল অর্থাৎ 3 চাকার, কিন্তু ওই কোনার কাছে যখন বাঁক নিত তখন তারা একদিকে হেলে যেত, এর ফলে সাইকেলটা 2 চাকায় চলতো। অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ, আর তোমরা সবাই বুঝতে পারবে যে এসব ঘটনা অল দিস ওয়াজ ইন দ্য ওল্ড গুড ডেজ, সেই পুরনো ভালো দিনগুলোর কথা। হোয়েন দ্য সাইট অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ এন ইভেন্ট, সেই সমস্ত দিন কেন না, তখন রাস্তার উপরে একটা মোটর গাড়ি দেখা ছিল একটা বিলাসিতা বা ঘটনাবহুল জিনিস। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ, এবং এটা ছিল পুরোপুরি নিরাপদ। কোয়াইট মানে পুরোপুরি বা সম্পূর্ণ, সেফ মানে নিরাপদ। তাহলে ইট ওয়াজ কোয়াইট সেফ, এটা ছিল সম্পূর্ণ নিরাপদ। ফর টাইনি চিলড্রেন, টাইনি মানে হলো ভেরি স্মল, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা ছিল খুব নিরাপদ। টু গো ট্রাইসাইকেলিং, এবং ওই 3 চাকা সাইকেল নিয়ে যাওয়া। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, তারা তাদের ট্রাইসাইকেল নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হইচই করতে করতে স্কুলে যেত। সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডার গার্ডেন 62 ইয়ার্স এগো। সুতরাং এগুলোই হলো আজ 62 বছর আগে আমার স্কুল জীবনের যে সমস্ত স্মৃতি, সেগুলোই। ইট ইজ নট মাচ, এটা বেশি কিছু নয়, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু এগুলোই হলো সেগুলো যেগুলো এখনও আমার মধ্যে বা আমার স্মৃতিতে এখনও অবশিষ্ট আছে। তাহলে আমরা আজকে এই টেক্সটটা পুরো পড়া শেষ করলাম। যদি তোমাদের এই টেক্সটটি ভালো লেগে থাকে, যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক করবে এবং শেয়ার করবে। এরপর আমরা পরের ক্লাসে যে অ্যাক্টিভিটিগুলি আছে সেই অ্যাক্টিভিটিগুলি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।